মার্কো রুবিও, আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ বিদেশমন্ত্রীর সমান, তিনি কলকাতায় মাদার হাউসে এলেন, মাদার টেরেসার ইয়েতে এলেন। তো একটা হইচই উঠছে যে হিলারি ক্লিন্টন এসেছিলেন আজ থেকে ঠিক এক্স্যাক্টলি 15 বছর আগে, যখন মমতা ব্যানার্জি সবে ক্ষমতা, অর্থাৎ পশ্চিমবঙ্গে যখন ক্ষমতা বদল হলো। অর্থাৎ পশ্চিমবঙ্গে ক্ষমতা বদল হলেই সেখানে আমেরিকান বিদেশমন্ত্রীদের দেখা যায় কেন, রাইট? একটা জিনিস বলা ভালো, তিনটি ইনফরমেশন আমি আগে দিয়ে রাখি, ইম্পর্ট্যান্ট জিনিস। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মার্কো রুবিওকে আমি রিপাবলিকান পার্টির মধ্যে একটু পছন্দ করি বেশি, কারণ তিনি আমি দুজনাই ঘোর কমিউনিস্ট বিরোধী। মার্কো রুবিওর জীবনে একটাই স্বপ্ন, উনি একজন কিউবান ইমিগ্র্যান্টের ছেলে, এবং উনি জানেন যে কিউবাতে কমিউনিস্টদের অত্যাচারে কীভাবে তার বাবা মাকে প্রাণ হাতে করে পালাতে হয়েছিল। অনলাইন মিশন যে কিউবা কমিউনিস্ট মুক্ত হবে, এবং এই বছরই হয়তো কিউবা কমিউনিস্ট মুক্ত হবে। তো দ্যাটস হ্যাপেনিং। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে আমেরিকায় যে ইউএস কনসুলেট, সরি, কলকাতায় যে ইউএস কনসুলেটটা আছে, এটা আমেরিকার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কনসুলেট। এই কনসুলেট আমেরিকান সেনেটে অনুমোদিত হয় 1795, যখন জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট, এবং ফার্স্ট পয়েন্ট সেক্রেটারি ছিলেন থমাস জেফারসন, যিনি আমেরিকার থার্ড প্রেসিডেন্ট হবেন। থমাস জেফারসন ইনিশিয়েটিভ নিয়েছিলেন কলকাতায়, যেহেতু তখন ব্রিটিশরা স্থাপিত হয়েছে, যে কলকাতায় আমেরিকার সাথে বাণিজ্য হওয়ার জন্য একটা কনসুলেট খুলতে হবে। যদিও তখনও ব্রিটেন আমেরিকাকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায়নি, যার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনের চাপ থাকার জন্য যিনি আমেরিকান রাষ্ট্রদূত হয়ে ভারত এবং কলকাতায় এসেছিলেন, তাকে রাষ্ট্রদূতের সম্মান তো দেননি, কিন্তু তাকে বিজনেস এজেন্ট হিসাবে রিকগনাইজ করেন। এবং মোস্ট লাইকলি বাই 1820, 1812-এ যে অ্যাকচুয়ালি সেকেন্ড ব্রিটিশ আমেরিকান যুদ্ধটা, অর্থাৎ ব্রিটেন আমেরিকা দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়, তারপর আমেরিকা ব্রিটেন, অর্থাৎ ব্রিটেনকে আমেরিকা মেনে নেয়। আমেরিকা স্বাধীনতা ব্রিটেন মানতে মানতে 1812 সাল লাগে। তো সেটা মানার পর 1815 সাল থেকে অ্যাকচুয়ালি আমেরিকান কনসুলেটের মোটামুটি যাত্রা শুরু কলকাতায়, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কনসুলেট এবং কন্টিনিউয়াস কনসুলেট। এবং 1820-এ আমেরিকার সাথে কলকাতার দুর্দান্ত বাণিজ্য হতো। বোস্টন থেকে বরফ আসতো, সেই বরফ ডিস্ট্রিবিউশন করতেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সাথে বস্টনের ব্যবসায়ীদের বিরাট ভালো সম্পর্ক ছিল, শুধুমাত্র এই আইস জন্য নয়, টাকা পয়সা লেনদেন, হুন্ডি, এসব অনেক ব্যাপার আছে। এটা একটা বড় গল্প, আমি একটা বড় ডকুমেন্টারি দেখেছিলাম, তার একটা চাইনিজ ডকুমেন্টারি। মানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এত বড় ব্যবসায়ী ছিলেন, তার ব্যবসায়ী সম্পর্ক এদিকে বোস্টন, ওইদিকে চায়না, এদিকে ভিয়েতনাম পর্যন্ত পুরো ছড়িয়ে গেছিল। বিরাট পরিমাণ টাকা তিনি কন্ট্রোল করতেন, অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ হিজ মেন সোর্স অফ ইনকাম। এরকম বাঙালি ছিল আগে। আগে আম্বানি আদানি তো ছিল না, বাঙালিই ছিল। কিন্তু বাঙালিকে কে শেখালো যে সব ভালো না, তুমি কবিতা লেখো, তুমি নবজাগরণ করো, জাগিয়ে নিয়ে নিও, জোক। বাট ইন এনি কেস, ব্যাপারটা হচ্ছে, এবার মার্কো রুবিও কোশ্চেন হচ্ছে যে কলকাতায় কেন এসছেন। ওর এর একটা বড় কারণ হচ্ছে এই যে এরপরে আমেরিকায় নির্বাচন, এবং মোটামুটি রিপাবলিকানরা জানে যে এই এই মানে মমতা ব্যানার্জি যেরকম গোহারা হারলেন না, ঠিক সেরকম রিপাবলিকানরা, অর্থাৎ ট্রাম্পের পার্টি গোহারা হারতে চলেছে এই নভেম্বর মিড টার্ম ইলেকশনে। এইবার তাতে কী হয়েছে, জেডি ভ্যান্স, যিনি ভাইস প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট পদের দাবিদার হবেন, তো তার ভবিষ্যৎ একটু টলমলে, কারণ রিপাবলিকানরা জানে তাকে দিলে জিততে হবে না। কিন্তু যদিও ভান্স নিজেকে ট্রাম্প থেকে একটু দূরে রাখার চেষ্টা করেছেন, যেমন ধরুন তুলসী গাবার্ড, আমি একটা আলাদা সংবাদ করবো। তুলসী গাবার্ড পরশুদিনকে রিজাইন করলেন। একটা কারণ, যদিও বলছেন পার্সোনাল কারণ, তার স্বামীকে দেখতে হবে, তার স্বামীর ক্যান্সার হয়েছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, উই নো যে পলিটিশিয়ানরা অত সহজ কেউ হন না। মেন হচ্ছে যে তুলসী গাবার্ডও প্রেসিডেন্ট হতে চান, এবং তিনিও ট্রাম্পের থেকে ডিস্ট্যান্ট করছেন, রাইট? কিন্তু মার্কো রুবিও ট্রাম্পের সাথে ডিস্ট্যান্ট ছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে এই যে তাকে তার ট্রাম্পের ম্যাগাবেসটা রিকভার করা দরকার, এবং করতে গেলে ট্রাম্পের ম্যাগাবেসের একটা বড় হচ্ছে ক্রিশ্চিয়ান ইভ্যাঞ্জেলিস্ট, যাদের কাছে মাদার টেরেসা হচ্ছে সেন্ট, সন্ন্যাসিনী, অফিসিয়াল সেন্ট। তো ন্যাচারালি তিনি এই মাদার হাউসে এসে যেটা করলেন, যে বেসিক্যালি তার বেসকে সন্তুষ্ট করলেন, এবং তার বেস অলরেডি আমেরিকা থেকে দাবি তোলা শুরু করেছে যে মাদারের অ্যাকচুয়ালি এই টেরেসার, মানে তারা বিদেশ থেকে টাকা পাবে না বাই ডিসেম্বর 2026, কারণ তাদের এফসিআর এর রেজিস্ট্রেশন ক্যান্সেল হচ্ছে, অর্থাৎ যে রেজিস্ট্রেশন থাকা দরকার এনজিওগুলোর বিদেশ থেকে টাকা নেওয়ার জন্য, সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো
তো অলরেডি আমেরিকানরা দেখছি এখানকার মিডিয়াগুলো শোরগোল করছে, আরে রুবিও তুমি তো ওখানে গেলে এদিকে মাদার হাউসের যে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিদেশি টাকা তোলা, সেটা ঠিক করো, সেটা নিয়ে কথা বলে মোদির সাথে, রাইট? তো এটা একটা চান্স রুবিওর, যে তিনি তার খ্রিস্টান বেসকে, তার পলিটিক্যাল বেসকে আমেরিকায় করতে হয়। তো দেখুন, আর রাজনীতি আজকে কত ওয়েল কানেক্টেড, যে কলকাতার সাথে আমেরিকার রাজনীতির কানেকশন একটাই, মাদার হাউসে ওখানে বেসিক্যালি তিনি খ্রিস্টান, তার খ্রিস্টান মাস বেসটাকে একটু ইয়ে করলেন আর কি, পুরোপুরি একটু পালিশ করলেন আর কি, ব্যাস করে তারপর তিনি দিল্লিতে তার নিজের কাজ করতে গেলেন, অর্থাৎ তার নিজের পলিটিক্যাল ক্যারিয়ারের যে জিনিসটা তিনি কলকাতা থেকে পেয়ে গেলেন, বাকি যা কাজের কাজ তিনি দিল্লিতে গিয়ে করবেন।